আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্মাণের অনুমোদন ছিল না বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত মাইলস্টোন স্কুল ভবনটির, জানালেন রাজউক চেয়ারম্যান। ঝুঁকি নিয়ে চলাচল করছে এরোপ্লেন, বলছেন বিশেষজ্ঞরা। ৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। জুলাই পদযাত্রা আগামীর রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে, মন্তব্য নাহিদ ইসলামের। আজ পূর্ণাঙ্গ জুলাই সনদ পাবে সব রাজনৈতিক দল, জানালেন আলী রিয়াজ। স্বাক্ষরের আশ্বাস বিএনপির, বাস্তবায়নে আইনি ভিত্তি চায় জামায়াত এনসিপি। চব্বিশের গণ অভ্যুত্থানে আগুন ছড়া স্লোগান পরিণত হয়েছিল তারুণ্যের সুতীব্র গর্জনে। মৃত্যু ভয় উপেক্ষা করে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। এবং প্রায় 4 দশক পর মাসুল বাড়ানোর উদ্যোগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। বৃদ্ধির প্রভাবে দাম বাড়বে নিত্যপণ্যের, বলছেন ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। উত্তরায় মাইলস্টোন স্কুলের 10 তলা 2টি বিল্ডিংয়ের অনুমোদন থাকলেও বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত ভবনটির অনুমোদন ছিল না। ATN বাংলাকে এই তথ্য জানিয়ে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, অবৈধ ভবন উচ্ছেদে শিগগিরই অভিযান চালানো হবে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানা ঘেঁষে গড়ে ওঠা বহুতল ভবন ও অবকাঠামোর কারণে বিমান চলাচল ঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিযোগ এভিয়েশন বিশেষজ্ঞদের। তপু সাহার ক্যামেরায় দেখুন তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আলোচনায় উঠে আসে বিমানবন্দরের আশপাশের এলাকার ভবন নির্মাণের নিয়ম ও নিরাপত্তার বিষয়। আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থা আইকাওর নিয়ম অনুযায়ী রানওয়ের 500 ফুটের মধ্যে কোনো ভবন নির্মাণ করা যাবে না। এছাড়া পরবর্তী 4 কিলোমিটার এলাকায় বিমান ওঠা বা নামার অ্যাপ্রোচ এরিয়ায় ভবনের উচ্চতা হতে পারবে সর্বোচ্চ 150 ফুট। সে নিয়ম মেনে বিমানবন্দরের আশপাশে ভবন নির্মাণের অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। অথচ বাস্তবে চিত্র ভিন্ন, যা নিয়ে শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। অনেক বিল্ডিং আছে যেগুলো সিভিল এভিয়েশনের হুকুম মানে নাই, কিন্তু আমাদের নাম বলবো না, বাট আপনি নিজের চোখেই দেখতে পাবেন যে একের পর এক উচ্চতা বাড়ছে। এটা তো ফাইটার প্লেন, ট্রান্সপোর্ট প্লেন হইতে পারে না। আহমেদাবাদে কি হয়েছে, ট্রান্সপোর্ট প্লেন যদি আপনার টেক অফের পরে পরে একটা মেজর হয়, তো গিয়ে তো বাড়িধারা, তারপর গুলশান, আপনার হাতিঝিল, রামপুরা, এই পুরা এরিয়াটা তো ঘনবসতি, বাড্ডা ঘনবসতি। এদিকে মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার শিকার শিক্ষা প্রতিষ্ঠানটির অনুমোদন ছিল না বলে জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। ছোট দুটা টিন শেড বা বিল্ডিং যেটাতে বেসিক্যালি প্ল্যানটা ক্র্যাশ হয়েছে, সেটার আমরা আমাদের ফাইলে এখনো কোনো প্ল্যান পাইনি। এই যে হাইট রেস্ট্রিকশনটা আমাদেরকে দেয় হলো সিভিল এভিয়েশন। সারা ঢাকা শহরে এই পর্যন্ত আমরা 3482টা বিল্ডিংকে কিন্তু আমরা শনাক্ত করছি, এবং সেগুলোতে কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু আমরা এখানে মোবাইল কোড চালাচ্ছি। আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার জন্য এমন এলাকা নির্বাচন করতে হবে যা জনবসতি থেকে দূরে, শব্দ দূষণ কম এবং নিরাপত্তাজনিত ঝুঁকি হ্রাসে উপযোগী। বেবিচকের নীতিমালাতেও একই নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না, যার কারণেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। আর মাইলস্টোনের ছোট্ট শিশুরা জীবন দিয়ে সেই অনিয়মের মূল্য দিল। বিমানবন্দরের চারপাশে যে কোনো অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা রয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের। বিমানবন্দরের ঝুঁকি নিরূপণে তার চারপাশের ভবনের উচ্চতা ও তার অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এখানে প্রশ্ন উঠেছে, তাহলে কাদের অনুমতি নিয়ে তৈরি হচ্ছে বহুতল ভবন? এর ফলে যেমন ব্যাহত হচ্ছে বিমান চলাচল, ঘটছে দুর্ঘটনা, একই সাথে অপচয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের। শুধু তাই না, আন্তর্জাতিক পরিমণ্ডলে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তিও। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য আজ মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন।
দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ গত বছরের ২৭ অক্টোবর থেকে নীতি সুদহার আরোপ করা হয় 10%, যা এখনো বহাল আছে। এর প্রভাবে ব্যাংক ঋণের সুদহার উঠে আসে 15% পর্যন্ত। গত এক বছরের উদ্যোগে 1% ঘরে নেমেছে মূল্যস্ফীতির হার। তবে তা করতে গিয়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে গেছে 7%-এর নিচে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা চেয়ে 3.1% কম। এমন অবস্থায় আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বিনিয়োগ বান্ধব রূপরেখা চান ব্যবসায়ীরা। 3 আগস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন চায় এনসিপি। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি। বলেন, জুলাই পদযাত্রার মধ্য দিয়ে এনসিপির যে উত্থান হল তা আগামীর রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে। এছাড়া জনগণকে সাথে নিয়ে আরও এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রা শেষে মধ্যরাতে ঢাকায় ফিরলে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানান। তেসরা আগস্ট শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে এই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এর মধ্যে আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে চাই এবং 3রা আগস্ট আমরা জাতীয় নাগরিক পার্টির ইশতেহার ঘোষণা করব। গোপালগঞ্জে সশস্ত্র হামলা এবং মাইলস্টোনের ট্র্যাজেডির কারণে কয়েকটি জেলায় আমরা পথসভা করতে পারি নাই। আমরা 5ই আগস্ট পরবর্তী সময় সেই সকল জেলায় আমরা জেলা সমাবেশ করব। ইনশাল্লাহ 64টি জেলায় আমাদের পদার্পণ হবে এবং জনগণের কাছে যাওয়ার এই কর্মসূচি আপনাদের অব্যাহত থাকবে। আজ শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। রাষ্ট্র সংস্কারের মৌলিক অনেকগুলো বিষয় এখনো একমতে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে গণভোট বা অধ্যাদেশের মাধ্যমে এর বৈধতা দেওয়ার সুপারিশ করেছে জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল। আর বিএনপি বলছে, পূর্ণাঙ্গ জুলাই সনদ হাতে পেলেই তাতে স্বাক্ষর করা হবে। এদিকে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, ঐকমত্য হওয়া বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ সনদ আজই দলগুলোর কাছে পাঠানো হবে। জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি, সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো 3 দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে, যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না। কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম? তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। কমিশন যে কথাটা আমাদেরকে বলেছে যে ওনাদের টার্মস অফ রেফারেন্সের ভিতরে এই কথাটি নাই। আমরা বলেছি আপনি টার্মস অফ রেফারেন্স তাহলে পারমিশন নিয়ে আসেন প্রধান উপদেষ্টা থেকে। সমস্ত দলের প্রতিনিধিদের সিগনেচার সহ একটা সনদ তৈরি হবে, সেই সনদটা ওয়েবসাইটে যাবে, জাতি দেখবে, পত্রিকায় প্রকাশিত হবে। এরপরেও কি কোনো পলিটিক্যাল পার্টি ডেয়ার করবে এটা ব্রেক করার? তাহলে কি তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সেই সমস্ত রাজনৈতিক দলের কি থাকবে? সেই রিস্ক কি কোনো দল নেবে? আমার তো মনে হয় না এর চাইতে বড় বেশি কোনো কনসেনসাস হতে পারে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের রাজপথ ছিল এক উত্তাল সমুদ্র। সেই সমুদ্রে ঢেউ তুলেছে ছাত্র সমাজের কণ্ঠস্বর। সবার কণ্ঠে ছিল ক্ষোভ, রক্তে ছিল বিদ্রোহ। আর সেই বিদ্রোহ প্রকাশ পায় একটি আগুন ছড়া স্লোগানে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সব স্লোগান নিয়ে এসএম আশরাফের রিপোর্ট। 2024 সালের জুলাই থেকে আগস্ট বাংলাদেশের রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছিল অধিকার আদায়ের আন্দোলনে। ঘুম ভেঙে জেগে ওঠা প্রজন্মের ক্ষোভের আগুনে চাপা পড়ে যায় গ্রীষ্মের তপ্ত রোদ। সবার চোখে মুখে গণহত্যার প্রতিবাদ, কণ্ঠে জ্বালাময়ী স্লোগান। যেসব স্লোগান রক্তে আগুন জ্বেলে দেয়, সেই আগুন বুকে নিয়ে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। কোটা না মেধা, মেধা মেধা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। ছাত্ররা প্রশ্ন করেছিল, কেন একজনের জন্মসূত্রে পাওয়া কোটা তাকে চাকরি দেয় আর আরেকজনের মেধা হারিয়ে যায় কাগজের নিচে? কিন্তু এই প্রশ্নের উত্তর আসেনি, বরং এসেছে টিয়ার গ্যাস, এসেছে গুলি। রক্ত শপথে জেগে উঠে সারা দেশ, বলেছে জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই আগুনে পুড়ে যায় মৃত্যু ভয়, ভেঙে যায় নীরবতা। স্লোগান উঠে আপোষ না সংগ্রাম,
সংগ্রাম সংগ্রাম, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ। প্রতিদিন প্রতিক্ষণ রাজপথে ছিল নতুন স্লোগান। দিবস রজনী দাঁড়িয়ে থেকে ছেঁড়া ব্যানারে ছাত্র জনতা বারবার লিখেছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এজন্য রাষ্ট্রের বিরুদ্ধে নতুন স্বদেশ গড়তে তারুণ্যের সুতীব্র গর্জন। তারপর একের পর এক লাশ, রাস্তার উপর পড়ে থাকা রক্তমাখা শার্ট, প্রাণহীন দেহ। তখনই উঠেছিল সবচেয়ে হৃদয় বিদারক স্লোগান, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে। আর যখন শোকে পাথর ছাত্রছাত্রীরা বুক পেতে বলে বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছে গুলিকর, তখন থমকে দাঁড়ায় বাংলাদেশ। রাষ্ট্র, সরকার, দল সবকিছুর ঊর্ধ্বে গিয়ে প্রশ্ন জেগেছিল, এই রক্তপাত কেন? সেই রক্তস্রোতের মধ্যে ছাত্ররা উচ্চারণ করেছে তাদের শেষ দাবি, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। 1, 2, 3, 4, শেখ হাসিনা গদি ছাড়। রাজপথে তখনও ঝরে পড়ছিল তাজা প্রাণ, অথচ শিক্ষার্থীদের এমন দাবির মুখে তৎকালীন প্রধানমন্ত্রী দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেছিলেন, তার তো ক্ষমতার কোনো লোভ নেই। কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়েশ আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। তখনও সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার প্রাণপণ চেষ্টায়। কেউ উপলব্ধি করতে পারেনি পরবর্তী এক সপ্তাহের মাথায় ঘটে যাবে ইতিহাস। রাজপথে লেখা হবে নতুন অধ্যায়, পতন হবে স্বৈরাচারের। এসএম আশরাফ, এটিএন বাংলা। 1986 সালের পর এই প্রথম ট্যারিফ বা মাসুল বৃদ্ধি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আর এতেই দেখা দিয়েছে বিতর্ক। ট্যারিফ বৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক নয় উল্লেখ করে বন্দর ব্যবহারকারীরা বলছেন, এটি বাড়ানো হলে আমদানি রফতানি খরচ ও উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যার প্রভাব সরাসরি পড়বে ভোক্তা পর্যায়ে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশের জলসীমায় জাহাজ আসার পর থেকে যেসব সেবা দেওয়া হয় সেগুলোর বিপরীতে নির্দিষ্ট ট্যারিফ বা মাসুল আদায় করে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে এরকম 52টি মূল সেবার বিপরীতে মাসুল আদায় হলেও নতুন ট্যারিফ প্রস্তাবে সেগুলোকে 23টিতে রূপান্তর করা হয়েছে। এর মধ্যে 4 ধরনের সেবা বিলুপ্ত করে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে আরও 5টি সেবা। ফলে মাসুল বাড়বে গড়ে প্রায় 40% পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রস্তাবটি এখন আইন মন্ত্রণালয়ে আছে বলে জানিয়েছেন উপদেষ্টা। মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। বন্দরে পণ্যের স্টাফিং এখন $2.71। নতুন ট্যারিফ কার্যকর হলে তা বেড়ে হবে $6.41। একইভাবে বর্তমানে জাহাজের পাইলটের চার্জ $357.50 থাকলেও তা বেড়ে হচ্ছে $800। অন্যদিকে লিফট অফ লিফট অন চার্জ ছিল $5.46, যা বেড়ে হচ্ছে $8.12। টাগ চার্জেস 632 থেকে বেড়ে হচ্ছে $3,415। বার্তা অপারেটর যারা আছেন তাদের কিন্তু পার কন্টেনারে 175 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এরপরে অবডক তারা একটা সার্কুলার দিয়েছে, তারা একটা বিশাল হারে আপনার তাদের চার্জ বৃদ্ধি করার জন্য একটা সার্কুলার দিয়েছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, ডলারের মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয় ও চাহিদা সংকটের কারণে এমনিতেই চাপে আছেন তারা। ফলে বন্দরে মাসুল বৃদ্ধি হলে খরচ বাড়ার পাশাপাশি দ্রব্যমূল্যেও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা তাদের। $28 20 ফিট কন্টেনারটাকে $96 নিয়ে গেছে। অবডকের একটা বাড়তি চার্জ, এভাবে যদি হয় তাহলে তো একটা রাষ্ট্রের কলাপসের দিকে চলে যাবে বলে মনে করি আমি। এই এক মাসে যদি ঠিকই থাকতে পারি আর তারপরে আপনারা বাড়ান, এখন আপনারা অলরেডি আমরা একটা খড়গের তলে আছি, কিন্তু আপনার আরেকটা খড়গ আনি দিবেন, এটা তো আপনার লস হচ্ছে না, এখন তো 4,000 কোটি টাকা লাভ করছেন।
2023-24 অর্থ বছরেই বন্দর, জাহাজ ও পণ্য পরিবহন এই দুটি খাত থেকে ট্যারিফ আদায় করেছে 3,912 কোটি টাকা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। টানা কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ধুবনি এলাকায় পুরনো বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে, তলিয়ে গেছে ফসলের মাঠ। রাজারহাট উপজেলার সরিষাবাড়ি, বুড়িরহাট ও মেদিনী সহ প্রায় 5টি চরে বন্যায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে সড়কে চলাচল। এদিকে ধরলা, দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীতেও দ্রুত বাড়ছে পানি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.2 মিটার। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ইসলামী শাসন প্রতিষ্ঠা, মানবতার মুক্তি ও দেশের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির আমির সৈয়দ রেজাউল করিম। বুধবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন। এ সময় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি। সৈয়দ রেজাউল করিম আরও বলেন, অর্থের লোভ দেখিয়ে বিগত সরকার তাদের বিরোধী দল বানাতে চেয়েছিল। বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে, এতে রাজনীতি করা, ভালো কথা বলা, দেশ সুন্দর তৈরি হওয়ার পক্ষে আলোচনা রাখা, সেই পরিবেশটুকু পর্যন্ত বর্তমানে নাই। আপনারা দেখেছেন ঝিনাইদহে মাটি ছাড়াই তৈরি হচ্ছে সবজির চারা। কোকোডাস্ট পদ্ধতি ব্যবহার করে মাটির স্পর্শ ছাড়াই শতভাগ রোগমুক্ত চারা উৎপাদন করছেন এক তরুণ। এ পদ্ধতিতে রোগবালাইয়ের ঝুঁকি কম থাকায় শতভাগ লাভবান হচ্ছেন কৃষক। ফলে আগ্রহ বাড়ছে তাদের। এ বিষয়ে সব ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলু রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সারিবদ্ধ প্লাস্টিকের ট্রেতে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের শাকসবজির চারা। কোনো রকম মাটি ছাড়াই কোকোডাস্ট পদ্ধতিতে এসব চারা তৈরি করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটি গ্রামের তরুণ উদ্যোক্তা সাইদুর রহমান। 4 বছর আগে ইউটিউব দেখে নারকেলের ছোবড়া, প্লাস্টিকের ট্রে সহ প্রয়োজনীয় উপকরণ কিনে শুরু করেন চারা তৈরি। বর্তমানে প্রায় 150 শতক জমিতে কোকোডাস্ট পদ্ধতিতে চারা তৈরি করছেন সাইদুর। প্রতি শতাংশ জমিতে খরচ 10 থেকে 12,000 টাকা, আর উৎপাদন খরচ বাদে মাসে আয় 1.5 থেকে 2 লাখ টাকা। ব্যবসায়ী চিন্তা থেকে আমি ছোট পরিসরে চারা উৎপাদন শুরু করি। এখন আমি 5,000 থেকে এখন প্রায় আমি 5 লাখ চারা মতো উৎপাদনের ক্যাপাসিটি আমার কাছে আছে। যে পলি হাউস, সিডলিং ট্রে, কোকোফিড, যত ইনস্ট্রুমেন্ট আছে সকল ইনস্ট্রুমেন্ট এখন আমার কাছে আছে, আমি 5 লাখ চারা উৎপাদন করি। কোকোডাস্ট পদ্ধতিতে কীটপতঙ্গের আক্রমণ কম হওয়ায় লাভ হয় বেশি, তাই দিন দিন এতে আগ্রহ বাড়ছে কৃষকদের। এই চারাগুলো যখন আমরা কোকোফিটের মাধ্যমে তৈরি করছি 100% শিকড়যুক্ত, এবং এগুলো জমিতে রোপণ করার সাথে সাথে তার গ্রোথ অন্যরকম হয়ে যায়। এই জায়গায় কাজ করে আমাদের একটু আয় উন্নতি হয়েছে। এখানে আমরা 5-7 জন নিয়মিত কাজ করি। এখান থেকে যা পাই তাতে আমাদের সংসার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে। এই চারা জমিতে লাগালে মারা যায় না, এই একটা রিপোর্ট আমাদের কাছে আছে, শুনেছি। আর চারা বহু জায়গার কৃষকরা এসে কিনে যাচ্ছে, এটাও আমরা দেখছি। আমি এর আগে চারা নিয়ে গেছি এবং আশানুরূপ ফলন পাইছি। এখানকার চারা নিয়ে আবাদ করলে সেই ফসলটাই সবচেয়ে ভালো হয়। রোগবালাই মুক্ত উন্নত মানের চারা উৎপাদনে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সুস্থ সবল চারা উৎপাদনের জন্য টাইটান অ্যাগ্রোকে আমরা কারিগরি পরামর্শ প্রদান করেছি, আমরা প্রশিক্ষণ প্রদান করেছি। সেই সাথে বর্তমানে সেখানে যে ভালো চারা পাওয়া যায় সে বিষয়টি আমরা আমাদের যারা উদ্যোক্তা রয়েছেন, আমাদের যারা আগ্রহী কৃষক রয়েছেন তাদের মাধ্যমে প্রচার করছি যে সেখান থেকে ভালো চারা নিয়ে তারা যেন ফসল আবাদের মনোযোগী হন। মরিচ, বেগুন, ক্যাপসিকাম, ব্রোকলি, লেটুস, পেঁপে, লাউ সহ প্রায় সব ধরনের সবজির চারা তৈরি হচ্ছে সাইদুরের নার্সারিতে। প্রতি মাসে 8 থেকে 10 লাখ টাকার চারা বিক্রি হচ্ছে, যা স্থানীয় সবজি চাষিদের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে ব্যাপক বন্যা শুরু হয়েছে চীনের রাজধানী বেইজিং এবং
গাজায় চলমান সংকট ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই স্বীকৃতি দেয়া হতে পারে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কার্নি বলেন, গাজায় পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে, সেখানে মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, কানাডা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক চিন্তা ভাবনা করছে। তবে স্বীকৃতির আগে ফিলিস্তিনকে কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানান কার্নি। এর আগে ফ্রান্স ও যুক্তরাজ্য থেকেও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসে। এদিকে কানাডা 200 জন সাবেক কূটনীতিক ও রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে লেখা এক খোলা চিঠিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানায়। এবার খেলার খবর। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জনের পর নারী ফুটবল দলের কোচিং স্টাফ আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইংলিশ কোচ পিটার বাটলারের নেতৃত্বে আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের অনুশীলনের জন্য কোচিং প্যানেলে আরও 3 জনকে যোগ করা হবে বলে জানান বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। বিদেশ থেকে একজন গোলরক্ষক কোচ, একজন নারী সহকারী কোচ ও ফিজিক্যাল ফিটনেসের জন্য ট্রেনার নিয়োগ দেবে বাফুফে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছর 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে নারীদের এই আসর অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। নির্মাণের অনুমোদন ছিল না বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত মাইলস্টোন স্কুল ভবনটির, জানালেন রাজউক চেয়ারম্যান। ঝুঁকি নিয়ে চলাচল করছে এরোপ্লেন, বলছেন বিশেষজ্ঞরা। 3 আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। জুলাই পদযাত্রা আগামীর রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে, মন্তব্য নাহিদ ইসলামের। আজ পূর্ণাঙ্গ জুলাই সনদ পাবে সব রাজনৈতিক দল, জানালেন আলী রিয়াজ। স্বাক্ষরের আশ্বাস বিএনপির, বাস্তবায়নে আইনি ভিত্তি চায় জামায়াত, এনসিপি। 24-এর গণ অভ্যুত্থানে আগুন ছড়া স্লোগান পরিণত হয়েছিল তারুণ্যের সুতীব্র গর্জনে। মৃত্যু ভয় উপেক্ষা করে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। এবং প্রায় 4 দশক পর মাসুল বাড়ানোর উদ্যোগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। বৃদ্ধির প্রভাবে দাম বাড়বে নিত্যপণ্যের, বলছেন ব্যবসায়ীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।